ধ্যাত্তেরি, নিরঞ্জন বাবু বললেন, এই জীবন সম্বন্ধে বীতশ্রদ্ধ হয়ে গেলাম। কাজের মেয়েটা কদিন ধরেই আসছে না, সেই নিয়ে গিন্নির খিটখিট। এখন আবার বাজারও ছুটতে হবে, ফিরেই আবার নাকে মুখে দুটো গুঁজে অফিস যেতে হবে। বাজারে গিয়েই প্রথমে মাছ নেওয়াটাই ভালো বলে মনে করলেন। বড় বড় ট্যাংরা মাছ দেখে তার চোখ চকচক করে উঠল। দাম জিজ্ঞেস করাতে এই মাছওয়ালা বলল, বাবু ১,৫০০ টাকা কিলো। অগত্যা মাঝারি সাইজের কটা তেলাপিয়াই নিলেন। সবজি বাজারের ঢুকে নিলেন ২ কিলো আলু, ৫০০ পেঁয়াজ, একটি আধমরা ফুলকপি আর কুমড়ো, আর কিছু পুঁই শাক, কিছুটা কাঁচা লঙ্কাও নিতে হলো। বাড়ি এসে কোনো রকমের স্নানটা সেরে ডাল ভাত আর মাছ ভাজা দিয়ে ভাত গিলে তড়িঘড়ি করে বেরোতে হলো অফিসের জন্য। তিনি চাকরি করেন রেলে, শিয়ালদা স্টেশনে। ডেজিগনেশন তার বুকিং ক্লার্ক, কিন্তু তার পোস্টিং হচ্ছে এনকোয়ারি কাউন্টারে। সারাদিন যাত্রীদের নানা প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি বিরক্ত হয়ে যান। লালগোলা কত লেট, ছাড়বে তো? নিউ জলপাইগুড়ি যাবার এখন কোনো ট্রেন আছে? ইত্যাদি প্রশ্ন। ৫টায় যখন তার ডিউটি শেষ হয় তখন তার মাথার আর ঠিক থাকে না। কোনো রকমের বাসে বাদুর ঝোলা হয়ে ফিরে তিনি বাড়ি পৌঁছান। থাকেন তিনি খান্না সিনেমার কাছে একটি ৩তলা বাড়িতে। বাড়িটি তার পৈতৃক সম্পত্তি। নিচের তলায় তার বাবার বসানো একটা ভাড়াতে থাকেন, যিনি নামমাত্র ভাড়ায় গোষ্ঠীবর্গ নিয়ে থাকেন। দোতলায় থাকেন নিরঞ্জনবাবু, সকলে তাকে নীরুবাবুও বলে। তার স্ত্রী মলিনা দেবী ও তাদের ছেলে ফটিক। ছেলের বয়স বছর ১২, পড়ে একটি সরকারি স্কুলের ক্লাস 6-এ। ইংলিশ মিডিয়ামের স্কুলে না পড়ানোর জন্যে তাকে প্রায় মলিনার খোঁটা শুনতে হয়। আর ৩ তলার বেশিরভাগটাই ফাঁকা ছাদ, একদিকে ঠাকুর ঘর আর একদিকে একটি ভাড়ার ঘর। সেদিন বাড়ি ফিরে দেখলেন তার শ্বশুরমশাই এসে হাজির। উনি আরও বিরক্ত হয়ে ভাবলেন এইবার আবার মিষ্টি ফিষ্টি আনতে যেতে হবে। অগত্যা তিনি বেরিয়ে পড়লেন। তার শ্বশুরমশাই কিন্তু একজন বেশ মালদার লোক। তার কলকাতায় একটি বাড়ি, চন্দননগরে একটি ফ্ল্যাট বাড়ি। তাদের ভাড়ার টাকায় তার ভালোই আয় হয়। আর বড়বাজারে একটি লোহার দোকান। তিনি এসেছেন আদির পাঞ্জাবি আর ধাক্কা পাড়ের কোঁচানো ধুতি পরে, গলায় সোনার বোতাম। আর মেয়ে তো বাবাকে দেখে অভিযোগের বন্যা বইয়ে দিচ্ছে। বাবা, বিয়ের সময় তো তুমি কত কিছুই বলেছিলে ওর সম্বন্ধে। আজ অবধি আমাদের কোথাও বেড়াতে নিয়ে যেতেই পারলো না, এমনকি দেশের বাড়িটাও দেখাতে নিয়ে যায়নি। কতদিন বলেছি পুরী অথবা দীঘা অন্তত ২-৩ দিনের জন্য ঘুরিয়ে আনো, যেতে আসতে তো আমাদের খরচাও লাগবে না। কিন্তু ওনাকে অফিস থেকে একদম ছুটি পাবে না। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে অফিসে কোনো মহিলা কলিগ টলিগ নেই তো। এই সময় নীরুবাবু ঘরে ঢুকছেন এবং শ্বশুরমশাইয়ের জন্য সাথে করে নিয়ে এসেছেন বড় বড় রাজভোগ আর ফিশ কাটলেট। ঢোকার সময় উনি তার বউয়ের কিছু কথা শুনতে পেয়েছিলেন। উনি তখন শ্বশুরমশাইয়ের সামনেই মলিনাকে বললেন, না, এইবার তোমাদের সত্যি সত্যি বেড়াতে নিয়ে যাব। চলো, দিন কয়েকের জন্য আমাদের বাঁকুড়ার বাড়ি থেকেই ঘুরে আসি। কমসে কম দেশের বাড়িটা তো দেখা হবে আমার ছেলেটার। ও, ওরকম কত কথা শুনেছি এত বছর ধরে। না, এইবার সত্যিই যাব। দেখো, তোমার বাবার সামনে আমি কথা দিলাম। নীরুবাবুদের বাড়ি হচ্ছে বাঁকুড়ার ইন্দাস গ্রামে। না, এখন আর গ্রাম বলা যাবে না, এখন শহর বলাই ভালো। ওখান থেকে 10 কিলোমিটার দূরে
হাতিরামপুর বলে একটা জায়গা আছে, সেইখান থেকে একদম গ্রামে ঢুকতে হয় কাঁচা রাস্তা দিয়ে। সেই জায়গাটির নাম হচ্ছে পায়রাচালি। পরের দিনই ডিউটিতে গিয়ে বড় সাহেবকে অনেক তেল দিয়ে মহালয়ার আগে 6 দিনের ছুটি ম্যানেজ করলেন। আর মনে মনে ভাবলেন একবার তো বাড়ি যাই, তারপর পুজো কাটিয়েই ফিরব। যাওয়ার দিন উনি পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে যাওয়ার জন্যে পাস করালেন। বাড়ি থেকে বেরিয়ে হলুদ ট্যাক্সি করে হাওড়া স্টেশনে এসে উনি পুরুলিয়া এক্সপ্রেসে উঠে পড়লেন। যেহেতু উনি রেলেরই লোক, তাই অনেকের সাথেই চেনা বেরিয়ে গেল এবং তারা খাতির টাতির করলেন মলিনার সামনে, তাই ছাতিটা একটু চড়াই হলো। পুরুলিয়া এক্সপ্রেসে বাঁকুড়া পৌঁছানোর কথা রাত্রির 8:50, কিন্তু পুরুলিয়া দিকের গাড়ি তো, তাই যথারীতি লেট করে পৌঁছালো প্রায় রাত্রি 10টায়। ট্রেন থেকে নেমে ওনারা দেখলেন বাঁকুড়া স্টেশন আলোয় ঝলমল করছে। স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু দেখলেন জনমানুষ কিন্তু খুব একটা নেই, খালি কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে ভাড়ার জন্য। নীলরঞ্জনবাবু তাদের মধ্যে একটার সাথে কথা বললেন, অ্যাম্বাসাডার গাড়ি এবং বিহারি ড্রাইভার। জায়গাটা চেনে বলল এবং গ্রাম পর্যন্তই নিয়ে যেতে পারবে বলল। ভাড়া সংক্রান্ত কথাবার্তা বলে নিয়ে ওনারা গাড়িতে চেপে বসলেন। ইন্দাস পর্যন্ত রাস্তাটা দিব্যি ভালো, কিন্তু ইন্দাস থেকে রাস্তাটা খারাপ হতে শুরু করল। যদিও নিরঞ্জনবাবু ইন্দাসের পরিবর্তন দেখে একেবারে হতবাক। আটা চাক্কি, চাল কল, গাড়ি সারাইয়ের গ্যারেজ, বড় বড় দোতলা 3তলা বাড়ি, ভেতরটা আলোয় ঝলমল করছে। ওদের গাড়িটা তারপর হাতিরামপুরের রাস্তায় পড়ল। যদিও রাস্তাটা পাকা রাস্তা, কিন্তু অবস্থা খুবই খারাপ। তার উপরে হলো কি, 2-3 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ চারিদিকে আলো চলে গেল। এখন তো আর লোডশেডিং হয় না, তাহলে নির্ঘাত কোথাও ব্রেকডাউন হয়েছে। ड्राइवरटी बोल, यहाँ पर एक बार लाइट चला जाने से 2 दिन तक नहीं आता है। आप लोग डरने का कोई बात नहीं है, हम आप लोग को ठीक गांव पहुंचा देंगे। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, শুধু হেডলাইটের আলোয় রাস্তাটা দেখা যাচ্ছে। নিরঞ্জন বাবু পেছন ফিরে দেখলেন ছেলে আর বউ দুজনেই ঘুমাচ্ছে। তিনি অগত্যা রাস্তার দিকে তাকিয়ে আছেন আর ড্রাইভার গাড়ি চালাচ্ছে। অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে নিরঞ্জন বাবুর চোখ লেগে গেছে বুঝতেই পারেননি। মিনিট 10 হবে ওনার তন্দ্রাটা একটু ছেড়ে গেছে। উনি ড্রাইভারের দিকে তাকিয়েই চমকে উঠলেন। দেখেন সেই জায়গাটা পুরোই খালি, কেউ কোথাও নেই, গাড়িটা যেন নিজে নিজেই চলছে। উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন। চোখ বন্ধ করে রাম নাম জপতে লাগলেন। কিন্তু রাম নাম জপতে জপতেই তিনি আবার কখন ঘুমিয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ পরে উনি হঠাৎ শুনলেন ड्राइवर बोलছে, साहब आपको घर पहुंच गया, सामान कहाँ रखना है हमको बोलिए। উনি তাড়াতাড়ি নেমে গেলেন ও সবাইকে উঠিয়ে নামালেন। তখন রাত প্রায় 1টা। জিনিসপত্র সব দাওয়াতে রাখা করালেন। ড্রাইভার তখন বলছে, মেরা পয়সা বাবু। উনি পয়সা মিটিয়ে দেওয়াতে ড্রাইভার গাড়ি ঘুরিয়ে চলে গেল। তখন নিরঞ্জন বাবু ভাবছেন এটা বোধহয় উনি ঘুমিয়েই স্বপ্ন দেখেছেন। কিন্তু আবার এও খটকা লাগছে, ড্রাইভারকে তো উনি গ্রামের নাম বলেছিলেন, কোনো বাড়ি সেটা তো উনি বলেননি। তাহলে ও ঠিক বাড়িতে নিয়ে আসলো কি করে? কে জানে, সবই বোধহয় তার মনের ভুল, তন্দ্রাচ্ছন্ন অবস্থায়।
নীরুবাবুর দেশের বাড়িতে থাকেন শুধু নীরুবাবুর সেজ কাকা, আর কেউই থাকে না। তিনি একাই গোটা বাড়িটা ভোগ করেন। সেজ কাকা, কাকিমা আর তার দুই মেয়ে শ্যামা ও রূপা। মেয়েরাও বড় হয়ে গেছে। নীরুবাবু সদর দরজায় অনেক ডাকাডাকি পর ওরা ঘুম থেকে উঠল। গ্রাম কিন্তু তখন অন্ধকার। তার সেজ কাকা বাইরে এসেই তাকে দেখেই খুশি হয়ে বললেন, আরে নীরু যে, এতদিন পর আমার কথা মনে পড়ল। কি করব কাকা, ছাপোষা মানুষ, চাকরি করে খেতে হয়, ছুটি পাই না খুব একটা, তাই আসাও হয় না। আয় আয় ঘরকে আয়, কিছু খাইছিস? নীরুবাবু বললেন, না, কোথায় আর খাওয়ার জায়গা পেলাম ভালো। তাহলে এখন মুড়ি খায়ালে বিলাতি পোড়া দিয়ে। শ্যামা আর রূপা ততক্ষণে তোদের বিছানা কইরা দিচ্ছে উপরের ঘরে, বাকি কথা কাল সকালেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই নিরঞ্জন বাবু দেখলেন, বাহ, অবস্থা তো বেশ ভালো। গোয়াল ঘরে দুটো গরু, দুটো ধানের মড়াই। নীরুবাবু মনে মনে ভাবছেন, যা বাবা, এদের অবস্থা তো আমার থেকেও বেশ ভালো মনে হচ্ছে। সবাই সকালে উঠে নিম ডাল দিয়ে দাঁতন করলো। শ্যামা কুয়ো থেকে জল তুলে দিল। নীরুবাবু দেখলেন এক কোনায় একটা পায়খানা হয়েছে, যেটা আগে ছিল না। সেজ কাকা ফটিককে নিয়ে গ্রাম ঘুরতে বেরিয়ে গেছে সকালবেলা। আর এদিকে মুড়ি, কুমড়োর তরকারি, সাথে মন্ডা দিয়ে জলখাবার হলো। ততক্ষণে ফটিকও ঘুরে এসছে। সে এসে বাবাকে বলল, বাবা, আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকে কালী মন্দির দেখে আসলাম। সবাই বলছে খুব জাগ্রত কালী নাকি, লোকে ওকে ভীমা কালীও বলে। এসব তো নীরুবাবুর জানা। বহুদিন আগে ওই কালী মন্দিরের পেছনে বিরাট জঙ্গল ছিল, সেখানে ভীমা ডাকাতের আস্তানা ছিল এবং কালীর সামনে নরবলিও নাকি হতো। এখন অবশ্য সামনে দিয়ে রাস্তা হয়েছে, রাস্তায় আলো জ্বলে। ওর পাশেই একটা বিরাট বটগাছ আছে, সেটাও আছে বহু যুগ ধরে। ফটিক বলল, জানো বাবা, দাদু বলল ওই বটগাছে নাকি ভূত থাকে। তখন নীরুবাবু বললেন, ধুর, ভূত ফুত কিছু নেই, ওসব শুধু কল্পনা, আর গ্রামের লোকেরা অল্পেতেই ভয় পায়। তখন সেজ কাকা বলল, না রে, তুই জানিস না, ওই গাছটাতে অপদেবতারা থাকে, অনেকেই দেখছে। তোরা দু পাতা ইংরেজি পড়ে তো সাহেব হয়েছিস, তাই কিছুই মানিস না। তখন নীরুবাবু বললেন, তাহলে আমাকে তো ওই অপদেবতাদের সাথে একবার আলাপ করতে হবে। আমি কালই যাব, কাল অমাবস্যাও আছে। যথারীতি পরের দিন সন্ধ্যাবেলা রাত্রি 8টা নাগাদ খাওয়া দাওয়া সেরে নীরুবাবু তার সাইকেলের সাথে একটা ফোল্ডিং খাট ও একটা বালিশ বেঁধে নিয়ে বেরিয়ে পড়লেন ওই বটগাছের উদ্দেশ্যে। সঙ্গে একটা টর্চ নিলেন, আর মোবাইল তো সাথে ছিলই। বাড়ির সবাই অনেক আটকানোর চেষ্টা করলো, এমনকি পাড়া প্রতিবেশীরাও সব বারণ করছিল। তাও নিরঞ্জন বাবু রওনা দিলেন, যদিও তার এখন মনে মনে একটু ভয়ও করছিল। বটগাছতলায় পৌঁছে তার ভয়টায় সব কেটে গেল, কারণ রাস্তার আলো বেশ কিছুটা পড়ছিল ওই গাছতলাতেও। মন্দ লাগছিল না। ফোল্ডিং খাট গাছতলাতে পেতে নিয়ে বালিশ টালিশ নিয়ে তিনি গাটা এলিয়ে দিলেন। তবে তিনি দেখলেন মোবাইলটা কাজ করছে না, কারণ কোনো নেটওয়ার্ক না থাকার জন্যে, আর তাছাড়া ফোনের চার্জও বোধহয় ফুরিয়ে এসেছে। নিরঞ্জন বাবু ভাবছেন, সারা রাত্রিটা তো এখানে শুয়ে শুয়ে মশার কামড়ই খেতে হবে, একটু ওডোমস নিয়ে আসলে ভালো হতো। এই করে যখন প্রায় 12টা বাজে, তখন হঠাৎ করে আলো চলে গিয়ে গোটা গ্রামটা অন্ধকার হয়ে গেল। এইবার নীরুবাবুর ভয় ভয় ভাবটা আবার ফেরত এলো। তিনি
শুয়ে শুয়ে মনে মনে রাম নাম জপ করতে লাগলেন আর নিজেই দোষ দিতে লাগলেন, কেন পাকামো করে বেশি সাহস দেখিয়ে এখানে আসতে গেলেন। তখন প্রায় রাত্রি 12:30 বাজে। নীরুবাবু হঠাৎ দেখলেন বটগাছ থেকে একটা কালো রঙের ছায়া মূর্তি সরাত করে নিচে নেমে আসলো, আর নেমেই আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। এই দেখে তিনি ভূ 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 করতে করতে মূর্ছা গেলেন খাটের উপর ধপাস করে। এদিকে হয়েছে কি, নীরুবাবুদের আদি বাড়ির পাশের বাড়িতে থাকে গোস্বামীরা। তারাও বেশ অবস্থাপন্ন পরিবার, প্রচুর জমি জায়গা আছে, একটা দোতলা পাকা বাড়িও আছে। সেই বাড়ির একটি ছেলের নাম হচ্ছে কেষ্ট। 6 ফুট লম্বা, রোগা, কালো মতো গড়ন। সে বিষ্ণুপুরের একটি কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশও করেছে। তার সাথে তার গ্রামের একটি মেয়ে, সাহাদের মেয়ে ময়না, বেশ ভাব ভালোবাসা আছে। যেহেতু মেয়েটি স্বজাতির নয়, তাই গোস্বামীরা এর ঘোরতর বিরোধী। এই সুরি সাহার মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখার, গ্রামের রাস্তায় বা পুকুর পাড়ে কোথাও তাদের দেখা করার উপায় নেই। কেউ দেখতে পেলেই বাড়িতে খবর চলে যায়, আবার ঝামেলা শুরু হয়ে যায়। ময়নার বাড়ি থেকে তার তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্যও খুব জোরদার সম্বন্ধ দেখছে। তখন তারা ঠিক করলো দেখা করার একমাত্র জায়গা হচ্ছে বড় বট গাছটার পিছন দিকে যে জঙ্গল মতো জায়গা আছে, সেইখানে দুজনে দেখা করবে বেশ সন্ধে নাগাদ। রাত 2টো নাগাদ আলো চলে এসেছে। তাই সেজ কাকা আশেপাশের 3টে ছেলেকে ডেকে নিয়ে রওনা দিল বটগাছের দিকে। ওখানে পৌঁছে দেখেন যে নীরু তো খাটে উল্টিয়ে পড়ে আছে আর গো গো শব্দ করছে মুখ দিয়ে, পুরো মূর্ছা গেছে। আরও দেখে কেষ্টা বেটা একটা ভাঁড়ে করে জল নিয়ে এসে তার মুখে ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। সেজ কাকা দেখলেন কেষ্টার পরনে একটা কালো প্যান্ট, কালো শার্ট আর মাথায় একটা কালো টুপি। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুই এখানে কি করতে আছিস? কেষ্টা তখন আসল ব্যাপারটা চেপে গিয়ে বলল, আমি ইদিক পানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখি ওনার এই অবস্থা, তাই কোনো রকমের জল ছিটায়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ময়নার সেদিনকে ওখানে আসার কথা ছিল রাত্রির 8টা নাগাদ। কেষ্টা তাই অপেক্ষা করছিল, কিন্তু ময়না আসছে না দেখে আর একটু অপেক্ষা করার জন্যে সে বটগাছে উঠে বসে, নিচে যদি কেউ দেখে ফেলে এই ভেবে। সেই সময় সে দেখে নিরঞ্জনবাবু হঠাৎ খাটিয়া ফাটিয়া নিয়ে এসে বটতলায় শুয়ে পড়ল। কেষ্টা তখন ভাবছে, এখন যদি ময়না আসে তাহলে তো দুজনে ধরা পড়ে যাবে। ততক্ষণে লাইটও চলে গেছে। কেষ্টা তখন ময়নাকে সাবধান করার জন্য গাছ থেকে নেমে পড়ল, আর অন্ধকার কালো জামা প্যান্ট পরা কেষ্টাকে দেখে নিরঞ্জনবাবু ভূত ভেবে অজ্ঞান হয়ে যান। ইতিমধ্যে নিরঞ্জনবাবুরও জ্ঞান ফিরে আসে। তিনি সামনে কেষ্টাকে দেখে সবই বুঝতে পারেন, কিন্তু লজ্জায় আর সত্যি কথাটা কাউকে বলতে পারছেন না। তিনি বললেন, এই একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। পরের দিন তিনি কেষ্টার বাবার সাথে কথা বলে ও তাকে অনেক বুঝিয়ে কেষ্টা ও ময়নার বিয়ের ব্যবস্থা করলেন। মানুষ ভূতের কথা অমৃত সমান, কেষ্টা ময়নার প্রেম কথা শুনে পুণ্যবান।